গত 6 ঘন্টায় যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর আকার রূপ নিছে। ভয়ঙ্কর আকার। গতকালকে সৌদি আরবে অ্যারামকো এবং একজন মোবাইলের একটা তেলের পরিশোধনা করে হামলা চালাইছে, সেটা চলে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু আজকে সবচেয়ে ভয়ঙ্কর, বিশ্বের জন্য ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে অ্যারামকোর মেইন যে পরিশোধনাগার, সেই পরিশোধনাগার সম্পূর্ণ ধ্বংস করে দিছে 2টা ড্রোন দিয়ে। মোটামুটি ওদের কিন্তু অপারেশন বন্ধ করে দিছে সৌদি আরব। এখন ইন্টারন্যাশনালি অয়েল প্রাইস কন্ট্রোলের জন্য সৌদি বলতেছে যে না, তেমন কোনো ক্ষতি হয় নাই, কিন্তু যেসব ভিডিও ফুটেজ এবং ভেরিফাইড ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু অ্যারামকোর অর্ধেকেরও বেশি চলে গেছে। এই অ্যারামকোর এই পরিশোধনাগারটা, অয়েল রিফাইনারিটা বিশ্বের সবচেয়ে লার্জেস্ট অয়েল রিফাইনারি, যারা পার ডে শুধু মানে ক্রুড অয়েল পরিশোধন করে 5 থেকে 5.5 লক্ষ ব্যারেল পার ডে, মানে বাংলাদেশের বার্ষিক চাহিদার সমান মনে করেন একদিনে প্রোডাকশন করে অ্যারামকো, যা বিশ্বের মোট ডিজেল চাহিদার প্রায় 7% এই অ্যারামকোর রিফাইনারিটা সাপ্লাই দেয় পুরো বিশ্বকে। এই অ্যারামকোর এই নিউজটা আসার সাথে সাথে ওয়ার্ল্ড মার্কেটে ডিজেলের প্রাইস 19% বেড়ে গেছে। বুঝতেছেন কোন দিকে যাচ্ছে যুদ্ধটা? আরেকটা ভয়ঙ্কর নিউজ হচ্ছে, এই এখন পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া যায় এবং ভেরিফাইড নিউজ মাধ্যম থেকে জানা যাচ্ছে, এই যুদ্ধে ইতিমধ্যে 13টা দেশ অংশগ্রহণ করে ফেলছে ইরানের বিরুদ্ধে। জার্মান, ফ্রান্স এবং ইংল্যান্ড, তারাও কিন্তু ঘোষণা দিছে এই যুদ্ধে জড়াবে তারা। এদিকে গ্রিস, সাইপ্রাসও জড়ানোর আগ্রহ দেখাইছে। তার মানে বিশ্বযুদ্ধর দিকে যাচ্ছে দেশ, এই বিশ্ব। তা এক ইরানের বিরুদ্ধে সবাই ঝাঁপায় পড়তেছে, ইরানকে ধ্বংস করে দিবে, ইরানের লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলবে। কিন্তু ইরান কিন্তু 16 লাখ বর্গ কিলোমিটার দেশ। এক হামাসকে ইসরায়েল এবং আমেরিকা মিলায় 2 বছর টানা বোম্বিং করে শেষ করতে পারে না, দখল নিতে পারে না, পরে আপোষে আসতে হয়েছে। মানুষ মারছে, সব কিছু ধ্বংস করে দিচ্ছে, কিন্তু হামাসকে কিন্তু সম্পূর্ণ দখল মানে নিশ্চিহ্ন করতে পারে নাই। সেই জায়গায় আইআরজিসি কাছে প্রচুর অস্ত্র আছে, মিসাইল আছে এবং ড্রোন আছে, এবং সবচেয়ে বড় কথা, ড্রোনে তারা এতটাই দক্ষতা অর্জন করছে যে তারা ওই একদম হিউজ ফ্যাসিলিটেড কোনো কারখানা লাগে না, তারা কিন্তু মোটামুটি ড্রোন বানায় ফেলতে পারে নিজেরাই, খুব অল্প পরিসরেই। এবং আগামী 10 থেকে 12 দিন যদি যুদ্ধ করায়, তাহলে কিন্তু ইসরায়েলের বা এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে মুসলমান দেশ, আমেরিকার চামচা এবং ইসরায়েলের চামচা, এই চামচা দেশগুলো কিন্তু আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তেমন পারফরমেন্স দেখাইতে পারবে না, অলরেডি আজকে থেকেই দেখাইতে পারতেছে না। দেখা যাচ্ছে অধিকাংশ ইরান থেকে আসা ড্রোন এবং মিসাইল আঘাত করতেছে, অলমোস্ট 40-50%ই আঘাত করতেছে, আর 50% এখন পর্যন্ত ধ্বংস করতে পারতেছে। কারণ কেন? এর আগে ইসরায়েলে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ ইসরায়েলের ভিতরে যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, ইয়া আয়রন ডোম, প্যাট্রিয়ট, তারপরে হচ্ছে ডেভিড স্লিং, এগুলো সবগুলো যেমন হচ্ছে একসাথে অ্যাক্টিভ হইতো। এবং ইসরায়েলের আশেপাশে মধ্যপ্রাচ্যে যে আমেরিকার চামচা দেশগুলো আছে, সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, তারপরে হচ্ছে বাহরাইন, তারপরে হচ্ছে কুয়েত, কাতার, এরা সবাই মিলে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম করত। এদের যে 28টা ঘাঁটি আছে এই আমেরিকার, এই 28টা আমেরিকান ঘাঁটি কিন্তু তখন এয়ার ডিফেন্সকে সাপোর্ট করতো, ইসরায়েলের এয়ার ডিফেন্সকে সাপোর্ট করতে পারতো। সেই জন্য ইসরায়েলের মাটিতে সহজে মিসাইল বা ড্রোন আঘাত হানতো না। কিন্তু ইরান একটা কাজ করছে, সেটা হচ্ছে ইরান কিন্তু সবগুলো এই 28টা ঘাঁটিতে হামলা চালাইছে একসাথে, এবং সৌদি আরব এবং দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সব দেশে একযোগে হামলা করার কারণে এখন ইন্টিগ্রেটেড সিস্টেমটা আর কাজ করতেছে না। এখন শুধুমাত্র ইসরায়েলকে নিজের দেশ সামলাইতে হচ্ছে, প্রত্যেকটা দেশকে নিজের দেশকে সামলাইতে হচ্ছে, এবং প্রত্যেকটা আমেরিকান ঘাঁটিকে নিজেদের ঘাঁটি সেভ করতে হচ্ছে। এই কারণে কিন্তু ইরানের মিসাইল এবং ড্রোনের পারফরমেন্স গত 24 ঘন্টায় হিউজ ডেভেলপড। দেখেন, আরও একটা ভয়ঙ্কর নিউজ হচ্ছে, কুয়েতের থেকে কুয়েতের সামরিক ঘাঁটি ব্যবহার করে আকাশে উঠতে যাওয়া F-15
3টা বিমান হারায় ফেলছে আজকে গত 12 ঘন্টায় হচ্ছে আমেরিকা। আমেরিকা স্বীকার করছে, আমেরিকা বলছে তেল শেষ হয়ে গেছে, একবার বলে যে তেল শেষ হয়ে, কিন্তু যখন দেখাচ্ছে ভিডিওতে তখনকে দেখা যাচ্ছে যে আগুন জ্বলতেছে। আগুন জ্বলবে না তো তেল শেষ হলে। আবার বলছে এটা ফ্রেন্ডলি ফায়ারও হইতে পারে, কিন্তু 3টা জেট পড়ে গেছে। কিন্তু কুয়েতের যে ডিফেন্স মিনিস্টার, সে কিন্তু 3টারও অধিক দাবি করতেছে। সে নিজে বলতেছে না, এর থেকে অনেক বেশি বিমান ভূপাতিত হয়েছে। কারণ এখন কিন্তু ইরান অনেকটা এয়ার ডিফেন্সও গুছায় নিছে, এবং চীন থেকে অবশ্যই মানে ইনপুট পাচ্ছে বাইদু নেটওয়ার্কের। কারণ ইরানে কিন্তু 2টা গ্রাউন্ড স্টেশন আছে হচ্ছে চীনের, হচ্ছে বাইদু নেটওয়ার্কের। সেই ইন্টিগ্রেটেড সিস্টেমটার হয়তো সহযোগিতা পাচ্ছে। এবং আব্রাহাম লিঙ্কনে কিন্তু 4টা ব্যালিস্টিক মিসাইল মারছে হচ্ছে আজকে ভোরে এই ইরান। এর 4টা আমেরিকা স্বীকার করতেছে না আঘাত করছে, এবং কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যাচ্ছে না যে আঘাত করছে এই এয়ারক্রাফট ক্যারিয়ারে। কিন্তু এই এয়ারক্রাফট ক্যারিয়ার নিশ্চিতভাবে এখন নিশ্চিত করতেছে যে যেই অবস্থান ছিল সেখান থেকে আরও 300 কিলোমিটার দূরে চলে গেছে। তার মানে ভয় পাইছে। আর ট্রাম্প কিন্তু প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পরে তার অবস্থান পরিবর্তন করতেছে। একবার বলতেছে যে যদি ইরান আমাদের সঙ্গে আগ্রহ দেখাচ্ছে আলোচনায় বসার জন্য, আমিও রাজি। আবার 2 ঘন্টা পরে প্রেস কনফারেন্সে বলতেছে না, 4 সপ্তাহ চলবে আরও যুদ্ধ, যতক্ষণ পর্যন্ত আমাদের সব লক্ষ্য অর্জন হবে না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। তার মানে আনস্টেবল হয়ে গেছে। আনস্টেবল হচ্ছে কেন? ইরান দাবি করতেছে যে এখন পর্যন্ত আমেরিকার সব সামরিক ঘাঁটি মিলায় 550 থেকে 600 আমেরিকান সোলজার মারা গেছে। ইরান দাবি করতেছে, অবশ্যই বাড়ায় বলবে কারণ সবাই সবার ন্যারেটিভ তৈরি করে। কিন্তু অন্যান্য যে মিডিয়া সোর্স বা অন্যান্য যে সামরিক ঘাঁটিগুলোতে যে আগুন জ্বলতেছে বা মিসাইল ও ড্রোন আঘাত করতেছে, সেই ফুটেজগুলো অ্যানালাইসিস করে বিশ্বের বিশেষজ্ঞরা, খোদ আমেরিকার বিশেষজ্ঞরাও সন্দেহ করতেছে যে শত শত আমেরিকান মারা গেছে। এটা আমেরিকান সরাসরি স্বীকার করবে না, হয়তো 2-3 মাস পরে আস্তে ধীরে পাওয়া যাবে। এই বডিগুলো যখন আমেরিকায় পৌঁছাবে তখন বোঝা যাবে। আর তেল আবিবের অবস্থা কিন্তু ভালো না। আজকে ভোরবেলা যে তেল আবিবে আঘাত হানছে ইরানের ড্রোন এবং মিসাইল, সেগুলো চিত্র ফুটে উঠতেছে, এবং মেডিকেলে দেখা যাচ্ছে যে লাশের মানে অ্যাম্বুলেন্স যাচ্ছে, স্ট্রেচারে লাশ পড়ে আছে, সেটাও দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই ভিডিওগুলো কিন্তু ভেরিফাইড, আমি ফ্যাক্ট চেক করেই বলতেছি, আমি সবগুলো ওভারঅল বলতেছি না। আর বড় কথা হচ্ছে ইরানের কিছু বিল্ডিংয়ের আশেপাশে দেখা গেছে যে মিসাইল আঘাত হানছে, সেগুলো প্রায় 30, 40, 50, ইভেন 100 ফিট পর্যন্ত গভীর, মাটির নিচে গভীর হয়ে গেছে এই মিসাইলগুলো। তার মানে কী পরিমাণে ওয়ারহেড দিয়ে এবার আঘাত হানতেছে। আর ইরানের আইআরজিসি আরেকটা টার্গেট করছে দুবাই এবং দোহা, মানে আরব আমিরাত ওদের সেকেন্ড টার্গেট। ফার্স্ট টার্গেট হচ্ছে ইসরায়েল, আর থার্ড টার্গেট হচ্ছে সৌদি আরব। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যেই জন্য এই ভিডিওতে আসা, সেটা হচ্ছে ইরানের আইআরজিসি কিন্তু টোটালি আউট অফ কন্ট্রোল। কারণ ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলতেছে একটা ভয়ঙ্কর কথা আজকে, যে আমাদের ওমানে আঘাত করার কোনো পরিকল্পনা নেই, তবে আমাদের কোনো জেনারেল থেকে এই কাজটা করে থাকতে পারে। মানে ওমানেও কিন্তু মিসাইল দিয়ে আঘাত আনছে। তার মানে হচ্ছে ইরানের যে রাজনৈতিক অংশ, তাদের কমান্ডে এখন আর আইজিআরসি নাই। আইজিআরসি এখন ইরানের রাজনৈতিক নেতাদের আন্ডারে আর নাই। তারা এখন অলমোস্ট ম্যাড হয়ে গেছে, এবং তারা আঘাত হানতেছে কোথায় কোথায়? দুবাইয়ের হোটেলগুলোতে, যেগুলো 5 স্টার হোটেল আছে সেগুলোতে আঘাত হানতেছে। দুবাইয়ের আরব আমিরাতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আঘাত হানতেছে। সৌদি আরবের তেল পরিশোধনাগারগুলোতে আঘাত হানতেছে। এবং আরও ভয়ঙ্কর হচ্ছে, আজকে সকালবেলা ইরান কিন্তু ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলা চালাইছে। ওখানে কিন্তু ইমার্জেন্সি অ্যালার্ট দিচ্ছে, ওখানে কিন্তু রেডিয়েশন ছড়ানোর ভয় হচ্ছে। তার মানে আউট অফ কন্ট্রোল আইআরজিসি। এখন এই যুদ্ধ কিন্তু গৃহযুদ্ধর থেকেও ভয়ঙ্কর নিচ্ছে। কারণ ইরানের হাতে, এই আইআরজিসির হাতে ব্যাপক মিসাইল আছে এবং ব্যাপক ড্রোন আছে। এগুলো কিন্তু এখন পাগলামি শুরু করছে, এরা আউট অফ কন্ট্রোলে চলে গেছে। এবং দেখা যাবে যে এই যুদ্ধ যদি আরও 10-12 দিন গড়ায়, তাহলে কিন্তু ম্যাসাকার তৈরি হবে। এবং ইরানের বিপ্লবী গার্ড যা আচরণ করতেছে, তাতে এখন বিশ্বের বিশেষজ্ঞরা বলতেছে যে এই বাহিনীটা এখন আর নিয়ন্ত্রণে নেই। আজকে সকালে হিজবুল্লাহও কিন্তু অংশগ্রহণ করছে, যেটা লেবাননের হিজবুল্লাহ। এতে লেবাননে আবার স্ট্রাইক করছে ইসরায়েল। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এতদিন হিজবুল্লাহর কোনো রকেট
এ, ইসরায়েলের মাটিতে পড়েনি। হিজবুল্লাহর আজকে সকালের কিন্তু অধিকাংশ রকেট কিন্তু আঘাত হানছে ইসরায়েলের ভূমিতে। তার মানে এয়ার ডিফেন্স কাজ করতেছে না ঠিক মতন। আবার ইরাকের যে তাইয়েবা হিজবুল্লাহ আছে, এরাও হচ্ছে ইরান খামিনিপন্থী। এরাও কিন্তু ইরাকে যে অ্যাম্বাসি আছে হচ্ছে ইউএসের, সেই অ্যাম্বাসিতে আগুন দিয়ে দিচ্ছে। এবং পাকিস্তানেও কিন্তু শিয়াপন্থীরা অলরেডি 19 জন মারা গেছে হচ্ছে পাকিস্তানে আমেরিকার অ্যাম্বাসিতে হামলা চালায়। তার মানে কি হচ্ছে জানেন, পুরা শিয়া সম্প্রদায়টা বিশ্বের তারা কিন্তু ঝাঁপায় পড়ছে। এবং এর পিছনে কিন্তু যে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি, তারা কিন্তু এখন পুরাই পাগল হয়ে গেছে। এবং তাদের এই পাগলামি সবচেয়ে বড় ভোগ করতে হবে সারা বিশ্বকে। দেখেন, বিশ্বের 7% ডিজেল সরবরাহকারী যে আরামকো পরিশোধনাগার, সেটা কিন্তু ঠিক করতে 6 মাসও ঠিক করতে পারবে কিনা সন্দেহ, প্রোডাকশনে যেতে পারবে কিনা তা। এবং ওইটার নিউজ ফ্লাশ হওয়ার সাথে সাথে বিশ্বে তেলের বাজারে ডিজেলের দাম কিন্তু 19% বৃদ্ধি পেয়েছে। এখন বাংলাদেশ সরকার দ্রুত যদি কোনো পদক্ষেপ নিয়ে সিঙ্গাপুরে যে স্পট মার্কেট আছে সেখান থেকে তেল আগামী 48 ঘন্টার মধ্যে ক্রয় না করে বাংলাদেশের জন্য, তাহলে কিন্তু বাংলাদেশ আরও খুব দ্রুত বিপদে পড়বে। যদিও বিপদে পড়বে, কারণ তেলের দাম অলরেডি কিন্তু $10 বেড়ে গেছে পার ব্যারেলে ক্রুড অয়েলে। তাহলে আপনার রিফাইন অয়েলে পরিশোধিত তেলের দামও কিন্তু এর ডাবল বাড়বে। বাংলাদেশের অর্থনীতি সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে যদি আগামী 48 ঘন্টার মধ্যে জরুরি ভিত্তিতে জ্বালানি বিষয়ক সিদ্ধান্ত না নেয়। জরুরি ভিত্তিতে জ্বালানি সিদ্ধান্ত না নিলে কিন্তু বাংলাদেশে মেসাকার তৈরি হবে। আর একটা জিনিস মনে রাখিয়েন, জ্বালানি তেলের ইম্প্যাক্ট অনেকটা হচ্ছে চেইন রিয়াকশনের মতন। এটা কিন্তু শুধু একটা দেশে পড়ে না। যখন বিশ্ব জ্বালানিতে 30%-এর মতন শর্টেজ তৈরি হবে বিশ্ববাজারে, এর ভুক্তভোগী কিন্তু বিশ্বের 200 দেশই হবে, 210টা দেশই হবে, সাফার করবে। প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, কৃষি কস্ট বেড়ে যাবে, কৃষিতেও কস্টিং বেড়ে যাবে, এবং পরিবহন খাতে ব্যয় বেড়ে যাবে, এবং মূল্যস্ফীতি আকাশচুম্বী হবে। যেই দেশের রিজার্ভ খুব স্ট্রং, যেই দেশ যেমন চায়না, তারা নিজস্ব 100% প্রোডাকশন ডিপেন্ডেন্ট, তারা কন্ট্রোল করতে পারবে। কিন্তু আমাদের মতন ইম্পোর্ট রিলেটেড কান্ট্রিগুলো বা ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা আফ্রিকার দেশগুলো, আমরা যারা নিম্নবিত্ত দেশগুলো, যারা গরিব দেশ, তারা কিন্তু এটা সামাল দিতে পারবে না। ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে পুরো বিশ্ব। এই যুদ্ধ যদি 1 মাস গড়ায়, ট্রাম্প বলছে আগামী 4 সপ্তাহ যুদ্ধ করবে, তাহলে কিন্তু আমাদের মতন দরিদ্র দেশগুলোর রিজার্ভ খালি হয়ে যাবে, টোটালি খালি হয়ে যাবে। কারণ এই 1 মাসের যুদ্ধের ইম্প্যাক্ট আগামী 3 বছর 4 বছর টানতে হবে এটা অ্যাডজাস্ট হইতে। কারণ আপনি মনে রাখেন যে যদি আগামী 3-4 দিনের মধ্যে যেভাবে আজকে $62 থেকে এক দফায় 72, 74, 76, $78 পর্যন্ত পার ব্যারেল উঠে গেছে ক্রুড অয়েলের, তাহলে বুঝতেছেন যে এই লম্ফন ক্রুড অয়েলের এবং পরিশোধিত তেলের যে আরামকোতে ধ্বংস হওয়ার কারণে বা আঘাত হানার কারণে যে 19% বৃদ্ধি পেয়েছে একদিনে, এই ধারা অব্যাহত যদি 2-3 দিন থাকে, তাহলে ক্রুড অয়েল চলে যাবে $100 উপরে, এবং ডিজেল, পেট্রোল এগুলো লাগাম ছাড়া হয়ে যাবে। তখন অর্থনীতি সামাল দেওয়াটা খুব টাফ হবে। বাংলাদেশ সরকারের উচিত ইমিডিয়েটলি, আজকেই বা কালকেই, অবশ্যই স্পট মার্কেট থেকে পর্যাপ্ত পরিমাণে তেল কিনে নেওয়া, নাহলে কিন্তু সংকটে পড়বে। পরে দেখা যাবে যে এখন যেই তেল কিনতেছে, ক্রুড অয়েল কিনতেছে, বা যে পরিশোধিত তেল কিনতেছে, ডিজেল, পেট্রোল বা জেট ফুয়েল, এগুলো কিন্তু অলমোস্ট ডাবল দামে কিনতে হবে। এবং এটা কিন্তু আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে কোমর ভাঙিয়ে দেবে। আপনারা বিশ্বাস করবেন না, অনেক কিছুই আসলে আমরা প্রথমে বুঝি না, বুঝতে চাই না, বা আমরা এখন এই ইরান, ইসরায়েল, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের যুদ্ধে খুব মজা নিচ্ছি, কিন্তু এইটার যে ভয়ঙ্কর ইম্প্যাক্ট, এটা কল্পনা করতে পারবেন না। আপনার আমার জীবনমান দুর্বিষহ হয়ে যাবে। আমরা এখন খুব এনজয় করতেছি যুদ্ধটা, কিন্তু এই যুদ্ধের ইম্প্যাক্ট কিন্তু ভয়ঙ্কর আসতে যাচ্ছে যদি বর্তমান সরকার এবং আমাদের বিশ্ববিখ্যাত গভর্নর সাহেব
এখনই ব্যবস্থা না নেয় তাহলে আমরা বিপদে পড়ব। আমি কেন বললাম গভর্নর সাহেবকে এখানে, পেট্রোবাংলা কিন্তু যে অয়েল কিনে বা ইস্টার্ন রিফাইনারি যে অয়েল কিনে, ক্রুড অয়েল কিনে ইস্টার্ন রিফাইনারি, আর পেট্রোবাংলা হচ্ছে ডিরেক্ট রিফাইন্ড অয়েল কিনে। এটা কিন্তু এই ইস্টার্ন রিফাইনারি এবং পেট্রোবাংলার কাছে কিন্তু পর্যাপ্ত বাংলা টাকা আছে, তাদের বাংলা টাকার কোনো অভাব নেই। কিন্তু তারা এই তেলগুলো স্পট মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু ডলার লাগবে। এবং আমরা দেখছি আওয়ামী লীগ আমলে 2021-22-23 অত বছরে যে বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত পরিমাণে ডলার সহযোগিতা দিতে পারতেছে না দেখি, তখন কিন্তু পেট্রোবাংলা বিভিন্ন দেশে যে বকেয়া ছিল ওগুলো পরিশোধ করতে পারতেছিল না, নতুন করে তেল আনতে পারতেছিল না, এবং কয়লা আমদানি পর্যন্ত স্থবির হয়ে গেছিল। তাহলে বর্তমানে যে গভর্নর আছে তার উপর সম্পূর্ণ নির্ভর করতেছে যে এই যে যুদ্ধটা লাগছে, এই যুদ্ধ লাগার পরে যে তেলের সংকট তৈরি হবে এটা সামাল দেওয়া সম্পূর্ণ নির্ভর করে বর্তমান গভর্নরের উপর। এই গভর্নর যদি এই সাপোর্টটা দিতে না পারে তাহলে দেশের অর্থনীতি ধসে যাবে। এটা আমি আশা করতেছি না, এটা আশঙ্কার কথা বলতেছি। এবং আমাদের অবশ্যই বিএনপি এবং বিএনপির অর্থমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী অনেক ভেবে চিনতে একজন অভিজ্ঞ গভর্নর নিয়োগ দিয়েছেন, তিনি নিশ্চয়ই এই চাপটা সামলায় নিয়ে আসতে পারবেন। ডলার সাপ্লাই যদি ঠিক রাখতে না পারে তাহলে কিন্তু ইকোনমি একদম ধসে যাবে। আপনাদের মনে আছে তখনকার 2022-23 সালে বাংলাদেশের শিল্প কারখানা, বাংলাদেশের এই এফবিসিসিআই, তারপর হচ্ছে এই যে বিজিএমই, বিকেএমই প্রতিদিন সভা সমাবেশ শুরু করে দিছিল যে গ্যাস কই, গ্যাস কই, তেল কই, তেল কই, বিদ্যুৎ কই, বিদ্যুৎ কই। মনে আছে? মনে না থাকলে গুগল করেন, নিজেরা খুঁজে নেন। এখন কিন্তু এই তেলের যোগান দেওয়া, বিদ্যুতের যোগান দেওয়া, গ্যাসের যোগান দেওয়া, এইটা সম্পূর্ণ কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভরশীল। আপনারা বলবেন এখানে বাংলাদেশ ব্যাংক কোথায়? আমি এর আগেও একবার বললাম যে এই যে বিদ্যুৎ, এই যে পেট্রোবাংলা, এই যে ইস্টার্ন রিফাইনারি, এদের কাছে পর্যাপ্ত পরিমাণে বাংলা টাকা থাকে। কারণ আমি আপনার তেল কিন্তু নগদ টাকায় কিনি, বিদ্যুৎও অলমোস্ট নগদ টাকায় কিনি। এই টাকাগুলো তাদের কাছে আছে, টাকার অভাব নাই। কিন্তু এই টাকাকে ডলারে কনভার্ট করতে গেলে তখনই বাংলাদেশ ব্যাংক লাগবে। আপনারা আগের যে 2021-22-23 যে বাংলাদেশ অর্থনৈতিক সমস্যায় পড়ছিল, মাত্র 2 বছরে $25 বিলিয়ন রিজার্ভ হারাইছে বাংলাদেশ। তখনকার সময়ে বিভিন্ন যে অর্থনীতি নিউজ করে ভালো নিউজগুলো, যেমন বণিক বার্তা, বিজনেস স্ট্যান্ডার্ড, এদের এবং বিশ্বের অন্যান্য দেশের বাংলাদেশ বিষয়ক যে নিউজগুলো হচ্ছিল ওই সময় অর্থনীতি নিয়ে, সেগুলো যদি একটু ঘাটেন তাহলে দেখতে পারবেন যে এর সাথে সরাসরি লিঙ্ক আপ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কারণ বাংলাদেশ ব্যাংক কী হচ্ছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করে, তার কাছেই বৈদেশিক মুদ্রা থাকে, আর কারো কাছে থাকবে না। হ্যাঁ, প্রাইভেট ব্যাঙ্কগুলোর কাছে যেগুলো থাকে সেটা খুবই নমিনাল, এবং সেগুলোও ছাড় দিতে গেলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন হয়। হুট করে আপনি একটা এলসি করতে যাবেন, বাংলাদেশ ব্যাংক যদি সহযোগিতা না করে প্রাইভেট ব্যাংক ওই এলসি আপনার সাপোর্ট দিতে পারবে না, ডলার দিতে পারবে না। কারণ এই ডলার ম্যাক্সিমামই আবার বিক্রি করে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে। প্রাইভেট ব্যাংকগুলো সামান্য কিছু রাখে, কিন্তু এই ভঙ্গুর ব্যাংকগুলো তারা আর কটটুক রিজার্ভ রাখছে ডলার, বেশিরভাগই তো বিক্রি করে দিতে হচ্ছে তাদের যে কেন্দ্রীয় ব্যাংক থেকে লোন নেয় সেই লোন শোধ করতে যায়। এই জন্য বলতেছি এই যে সমস্যাটা আসতে যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে, এইটা সামলানোর একমাত্র দায়িত্ব হচ্ছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। পৃথিবীর প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংকেরই ফরেন এক্সচেঞ্জ সামাল দেওয়ার এবং তাদের যে আমদানির বিষয়টা, এটার মূল মানে কন্ট্রোল, স্টিয়ারিং কিন্তু তাদের কেন্দ্রীয় ব্যাংকের উপর থাকে। এই জন্যই বলা হয় শুধু হিসাব নিরীক্ষক হইলেই ভালো গভর্নর হয় না, কক্ষণই না। পৃথিবীর কোথাও এফসিএমে চার্টার অ্যাকাউন্টেন্ট করা কাউকে গভর্নর বানায় না, বানায় হচ্ছে অর্থনীতিবিদদের, যাদের মিশন ভিশন বা ফোরসাইট থাকে যে কোথায় আমি ডলার ছাড় দিব আর কোথায় ডলার আমি আটকাবো, কোথায় আমি ফ্লেক্সিবল হবো, কোথায় থামাবো। এই জিনিসগুলো যদি বুঝতে না পারে, ভালো দক্ষ অর্থনীতিবিদ না হতে পারে, তাহলে কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংক চালানো টাফ। হিসাব কিতাব আলাদা জিনিস, আর অর্থনৈতিক ফোকাসটা আলাদা জিনিস। এই যে যুদ্ধ, এই যুদ্ধের সাফার কোথায় করতে হবে বাংলাদেশকে, ওইটা অন্য। আমি আশঙ্কার কথা বলতেছি, আমি এটাও আশা করতেছি যে বর্তমান অর্থমন্ত্রী এবং বর্তমান বিশ্ববিখ্যাত গভর্নর সাহেব এই ঝুঁকিটা সামলায় নিতে পারবে, এই আশঙ্কাটা মিথ্যা প্রমাণ করতে পারবে।